আসসালামু আলাইকুম। মুশফিকুস সালিহিন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা অংশগ্রহণ শেষে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনা ছাড়াও অন্তত 15টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। চীন থেকে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। ড্রাগনের দেশ চীন সফরের আলো ঝলমলে তৃতীয় দিনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্সের সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় দক্ষিণ কোরিয়া, গিনি, কাজাখস্তান সহ 90টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে 1700-রও বেশি প্রতিনিধি অংশ নেন। গ্রীষ্মকালীন দাভোসে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ ছাড়াও জাতীয় সক্ষমতাকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। সভার সাইডলাইনে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলতাস বেকপেনভেনের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। দুই নেতা উভয় দেশে কূটনৈতিক মিশন খুলতে একমত হন। এই সভায় যোগদান শেষে প্রধানমন্ত্রী পৃথক বৈঠক করেন চায়না রেলওয়ে কনস্ট্রাকশন, রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন এবং চায়না মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের চেয়ারম্যানদের সাথে। এসব বৈঠক শেষে বুলেট ট্রেনে করে স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান সহ সফর সঙ্গীদের নিয়ে বেইজিংয়ে পৌঁছেন প্রধানমন্ত্রী। বেইজিংয়ে দিয়াও ইউতা স্টেট গেস্ট হাউসে অবস্থান করবেন তিনি। সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি 26 জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে তারেক রহমানের বৈঠক। এই শীর্ষ বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ছাড়াও দুই দেশের মধ্যে 15 থেকে 17টি চুক্তি এবং সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে। চীনের দালিয়ানে দুদিনের কর্মব্যস্ত সফর সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী। বলা হচ্ছে তার এই সফর ফলপ্রসূ হয়েছে। এখন অপেক্ষা বেইজিংয়ের। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সমঝোতা স্মারক স্বাক্ষর সহ বিভিন্ন চুক্তির বিষয়গুলো সামনে রয়েছে। তাই অপেক্ষা করতে হবে চীনের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বিনিয়োগ এবং অর্থনৈতিক বিষয়গুলো কতটা প্রাধান্য পাবে সেদিকে। তাই আগামীকাল কর্মব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বেইজিং, চায়না। কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া গেলে সেই প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। এছাড়া প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত হলে কাউকেই ছাড়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী। সকালে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে ঢাকা, ময়মনসিংহ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে 17 বছর ধরে ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় 2027 সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে নেওয়া হবে বলে জানান মন্ত্রী। 2022 সালের পর থেকে অবসর ভাতা না পাওয়া শিক্ষকদের ভাতা জুলাইয়ে চালু হবে বলেও জানান তিনি। 2027 এসএসসি পরীক্ষা আমরা নেব জানুয়ারি মাসে। কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া গেল, একজন এসএসসি পরীক্ষার্থী, তার বয়স 16 বছর, আমরা সেই নকল পাওয়াটাকে ওই জুবিনিয়াল একজন আন্ডার এজকে আমরা পানিশমেন্ট দিতে পারি না, ইটস নট প্রপার। কিন্তু নকলটা ওই প্রতিষ্ঠানে পাওয়া গেল, প্রতিষ্ঠান প্রধান ইজ দ্য রেসপন্সিবল, তাকে আইনের আওতায় আনা হবে। কুষ্টিয়া কর অঞ্চল কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় চাকরি প্রার্থীর পক্ষে প্রক্সি দিতে গিয়ে ধরা খেয়েছেন 4 জন। বিকেলে অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষায় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করে নিয়োগকারী কর্তৃপক্ষ। পরে কাগজপত্র যাচাইয়ে প্রবেশপত্রের ছবি জালিয়াতি ও অন্য প্রার্থীর হয়ে পরীক্ষা দেওয়ার প্রমাণ মেলে তাদের বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদে তারা প্রক্সি দেওয়ার বিষয়টি স্বীকার করলে মধ্যরাতে তাদের কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর জানান, মোটা অঙ্কের টাকার বিনিময়ে চাকরি প্রার্থী পরিবর্তন করে একটি চক্র এ কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ 9 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের বাধার মুখে বিএসএফ পিছু হটেছে। ফলে এসব ব্যক্তি বর্তমানে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন। বিজিবি জানায়, ভোরে সাপাহার আদাতলা সীমান্ত এলাকা দিয়ে
29 বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা 9 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে। এদের মধ্যে 3 জন পুরুষ, 3 জন নারী ও 3 জন শিশু রয়েছে। বিজিবি সূত্র জানায়, পতাকা বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান করার জন্য বিএসএফকে বিজিবির পক্ষ থেকে বার্তা পাঠানো হয়েছে। এদিকে দিনাজপুর সদর উপজেলার বনতারা গিলাবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় 4 জনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। পরে তাদেরকে আনসার ও ভিডিপির কাছে হস্তান্তর করা হয়। লালমনিরহাটে গতরাত থেকে বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। নদী তীরবর্তী নিম্নাঞ্চলের রাস্তাঘাট ও ফসলের ক্ষেত থেকে নামতে শুরু করেছে পানি। তবে টানা বৃষ্টি ও উজানের ঢলে সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। লালমনিরহাটে গতকাল বিকেল থেকে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে 5 উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে আজ সকাল থেকে নদীর পানি নামতে শুরু করে। এতে কিছুটা স্বস্তিতে তিস্তা পাড়ের মানুষ। অন্যদিকে সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধিতে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কয়েকটি এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। হুমকির মুখে ফসলি জমি ও বসতভিটা। ভাঙন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, গত 17 বছরে দুর্নীতিতে নিমজ্জিত থাকা দেশ একদিনে পরিষ্কার করা সম্ভব নয়। সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আমডালা এলাকায় খাল খনন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, গ্রামীণ অর্থনীতি স্বাবলম্বী করা গেলে সামগ্রিক অর্থনীতি শক্ত ভিত্তির উপর দাঁড়াবে। বলেন, নদী ও পানি ব্যবস্থাপনা উন্নয়নে সরকার তিস্তা ও পদ্মা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। পরে দৌলতপুর ও সাটুরিয়ায় আরও কয়েকটি খাল ও নদী খনন কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রী। কোনো দুর্নীতি থাকে সেগুলো তো অবশ্যই আমরা অ্যাড্রেস করতেছি। যেখানে আপনারা জানেন 17 বছর তো বাংলাদেশে দুর্নীতিতে নিমজ্জিত ছিল, তো একদিনে তো সবকিছু পরিষ্কার করা সম্ভব হবে না। তবে এ ধরনের কোনো যদি স্পেসিফিক অভিযোগ হয় তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব। বৈশ্বিক বাজারে মাছের রপ্তানি বৃদ্ধিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। মন্ত্রী জানান, বৈশ্বিক চাহিদা অনুযায়ী কোন কোন মাছ বিদেশে রপ্তানি করা যেতে পারে এজন্য বিএফআরআই গবেষণা করছে। তবে মাছের বৈশ্বিক বাজারে প্রবেশ করতে হলে আরও স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পদ্ধতিতে মাছের উৎপাদন বাড়াতে মনোযোগ দিতে হবে। চট্টগ্রামে খাল ও ছড়া সমূহের দখলদারদের স্বেচ্ছায় সরে যাবার নির্দেশ দিয়ে অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সিটি কর্পোরেশন। সকালে নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান খাল ও ছড়া পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। পরে স্থানীয়দের সাথে আলাপকালে খাল ও ছড়াগুলো নগরবাসীর সম্পদ উল্লেখ করে মেয়র বলেন, এসব জলাধার দখল ও দূষণের কারণে জলাবদ্ধতা পরিস্থিতি জটিল হচ্ছে। পরিদর্শনকালে পরিচ্ছন্ন, পরিবেশ বান্ধব ও জলাবদ্ধতা মুক্ত চট্টগ্রাম গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন সিটি মেয়র। ঢাকার ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কের পাশে অভিযান পরিচালনা করে সড়ক ও জনপথ বিভাগ। দুপুরে ঢুলিভিটা এলাকায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ তমিজউদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুনের উপস্থিতিতে অভিযানের নেতৃত্ব দেন সওজের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ নূর আলম সিদ্দিকী। এ সময় ঢাকা আরিচা মহাসড়কের ঢুলিভিটা থেকে কেলিয়া এলাকার স্নোটেক্স গার্মেন্টস সংলগ্ন এলাকা পর্যন্ত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর আগে মঙ্গলবার একই স্থানে উচ্ছেদ করতে গিয়ে হামলার শিকার হন সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীরা। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।